তাই তো? গ্যাস্ট্রোডার্মিস। আমরা জানি গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের না? 5 ধরনের। কোন কোষ দুইটা থাকে না এখানে? নিজ শব্দ দুইটা থাকে না, তাই তো? তো বাকি কি কি থাকে? গ্রুপ ইসনা। আচ্ছা, গ্রুপ ইসনা। এখানে গতে কি জানো কোষের নাম ছিল? গ্রন্থি কোষ। কি কোষ? গ্রন্থি কোষ। আচ্ছা, পতে এখানে এখানে একটু মাথা দাও, একটু চিন্তা করো। তাহলে এখানে পেশি কোষ থাকে। পতে আমরা কি শিখছিলাম? পেশি কোষ। এখন আমরা পড়তেছি যেটা, সেটা হচ্ছে হাইড্রার একেবারে এই যে ভিতরের লেয়ারটা। কোন লেয়ারটা? ভিতরের লেয়ারটা। তো এই লেয়ারটাতে তো পেশি থাকার দরকার নেই। এখানে যেহেতু খাবারটা আসবে, খাবারটা এসে পৌঁছাবে না এই জায়গায়, খাবারটা এখানে এসে পৌঁছাবে। তো এইখানে পেশির পরিবর্তে যে কোষটা থাকে ওই কোষটার নাম পুষ্টিকোষ। কি কোষ? পুষ্টিকোষ। নামটা খালি জাস্ট চেঞ্জ হইলো, কাজগুলা পেশি আবরণী কোষের মতো। কার মতো? পেশি আবরণী কোষের মতো। তাহলে এই পথে কি কোষ? পুষ্টিকোষ। এখন তোকে ধর জিজ্ঞেস করছে যে পুষ্টিকোষটা এপিডার্মিসে পাওয়া যায় না গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়। এখন একটু কমন সেন্স থাকলে তো, এতটুকু কমন সেন্স থাকলে তো তুমি এপিডার্মিস দেখাবে না। তাহলে পুষ্টিকোষ, পুষ্টি যেখানে আছে, পাকস্থলী যেখানে আছে ওই আশেপাশেই তো থাকবে। তাহলে এটা গ্যাস্ট্রোডার্মিসে থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এগুলা তো আমরা জানি কি কোষ? ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল কোষ। আর এটা সংবেদী কোষ। আর এটা স্নায়ু কোষ। আচ্ছা, স্নায়ু কোষ। এখন দেখো গ্রন্থি কোষের কাজ কি হবে? রস নিঃসরণ করা। সংবেদী কোষের কাজ কি হবে? উদ্দীপনা পরিধি থেকে, শরীরের পরিধি থেকে, প্রান্ত থেকে স্নায়ু কোষে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? স্নায়ু কোষে। স্নায়ু কোষের কাজ কি আমরা অলরেডি জানি। এর কাজ এটা হচ্ছে ওই যে উদ্দীপনাটা পাইলো, বাহ্যিক উদ্দীপনাটা, এটার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিবে সে, এটাকে বলা হয় স্নায়ু কোষের কাজ। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি সেটা তো আমরা অনেক আগে থেকে জানি। এর কাজ হচ্ছে প্রয়োজনে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। কি হতে পারে? প্রয়োজনে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। আমরা এটা এপিডার্মিসেও ছিল না ইন্টারস্টিশিয়াল কোষ। তো এপিডার্মিস ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি ছিল? যে কোনো প্রয়োজনে এপিডার্মিসের যে কোনো কোষে ওরা রূপান্তর হতে পারে। আবার এমন হতে পারে না কোনো খাবার ধরো খাইছে, ওইটা গিয়ে এপিডার্মিসের কোনো এই গ্যাস্ট্রোডার্মিসের কোনো কোষকে নষ্ট করে দিছে, হতে পারে না, আঘাত পাইতে পারে না, ভিতরে আঘাত পাইতে পারে না। তো তখন আবার রূপান্তর করবে কে? প্রতিস্থাপন করবে কে? সেই জন্য ওখানে কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ। মানে ইন্টারস্টিশিয়াল কোষ বাইরেও থাকে, ভিতরেও থাকে। আচ্ছা, তাহলে বাকি থাকলো পুষ্টিকোষ আর গ্রন্থি কোষ। আমরা অলরেডি জানি গ্রন্থি কোষের কাজ কি? রস নিঃসরণ করা। কি করণ করা? রসকরণ করা। এখন এই গ্রন্থি কোষ তো দুই ধরনের। যেগুলো এপিডার্মিসে থাকে ওইগুলাকে বলা হয় এপিডার্মাল। এপিডার্মিসে কিছু গ্রন্থি কোষ থাকে। আর এই যে এখন যেটা পড়তেছে এটা কোথায়? গ্যাস্ট্রোডার্মিসে। গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, এই গ্যাস্ট্রোডার্মিসে, এপিডার্মিসের আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে এপিডার্মিসে যে গ্রন্থি কোষগুলো থাকে এগুলো কোন অংশতে বেশি থাকে আমরা শিখছিলাম না? কোথায় কোথায় বেশি থাকে? মুখছিদ্র বা হাইপোস্ট্রমে আর পাদচাক্তিতে। সেটা কোথাকার গুলা? এপিডার্মিসের গুলা। কোনগুলা? এপিডার্মিসের গুলা। তাহলে এপিডার্মিসের গ্রন্থি কোষ কোথায় থাকে? পাদচাক্তি আর কোথায়? হাইপোস্ট্রম। কেন বেশি থাকে আমরা এটা কিন্তু জানি, কারণ ওই জায়গাগুলোতে বাইরে রস দরকার, তাই তো? আর গ্যাস্ট্রোডার্মিসের গুলা কোথায় বেশি থাকবে? দেখো গ্যাস্ট্রোডার্মিস মানে ভিতরের জায়গা, তো ভিতরে এই জায়গাতে কি ওর রসের দরকার আছে? গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ কিন্তু পাদচাক্তিতে বেশি থাকে না, কিন্তু মুখে থাকা লাগবে না? মুখে থাকা লাগবে তো, খাবার ওই দিক দিয়ে ঢুকতেছে। তাহলে গ্যাস্ট্রোডার্মিসের এই গ্রন্থি কোষটা কোথায় বেশি থাকে? হাইপোস্ট্রমে থাকে। কোথায় থাকে? হাইপোস্ট্রমে। আর কোথায় থাকবে? দেহকাণ্ডে থাকবে। পুরো দেহকাণ্ডটাতে পরিপাক হবে না? তাহলে এটা দেহকাণ্ডে বেশি থাকে। এটা কিন্তু একটু কনফিউশনাল। দেহকাণ্ডে। ঠিক আছে? তোমাকে তাহলে কোন জায়গার গ্রন্থি কোষ বললো? এপিডার্মিসের নাকি গ্যাস্ট্রোডার্মিসের? পরীক্ষায় প্রশ্ন করবে গ্যাস্ট্রোডার্মিসে থাকা গ্রন্থি কোষটা কোথায় বেশি পাওয়া যায়। ওই সেম অপশন, হাইড্রার দেহের 3টা অংশ অপশনে থাকবে, 1 2 2 3 এভাবে উত্তর করতে হবে। যখনই কবে গ্যাস্ট্রোডার্মিসে তখনই তোমার মাথায় নিয়ে আসতে হবে গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কোথায় কোথায় রসটা দরকার। তো কোথায় কোথায় দরকার? পুরো দেহকাণ্ডে দরকার আর মুখে দরকার। ঠিক আছে? আর যদি বলে যে এপিডার্মিস বা বহিত্বকে থাকা গ্রন্থি কোষটা দেহের কোথায় কোথায় বেশি থাকবে, তো তখন সেটা কোথায় কোথায় বেশি থাকা লাগবে? পাদচাক্তিতে আটকে থাকার জন্য বাইরে থাকার দরকার, আর মুখছিদ্রে যখন খাবারটা গিলবে তখন দরকার। বুঝছো? এই বুঝাতে পারছি? তাহলে এই হচ্ছে কথা। এই গ্রন্থি কোষের আলাপ শেষ। এখন খালি বাকি থাকলো পুষ্টিকোষ। কি কোষ? পুষ্টিকোষ। এই পুষ্টিকোষটা নিয়ে আমরা বিশেষভাবে শিখবো। এগুলোর কাজ আমি বলে দিচ্ছি না, এগুলো আমি মিশাই দিলাম। এখন আসো পুষ্টিকোষ। পুষ্টিকোষের একটা চিত্র দেয়া আছে, দেখো তোমাদের বই। কি দেয়া আছে? একটা চিত্র। এই পুষ্টিকোষটা এখানেই আছে না? ধর এই কোষটা পুষ্টিকোষ, এই কোষটা এখানকার একটা কোষ থাকতো না, এই কোষটা ধর পুষ্টিকোষ। এই পুষ্টিকোষটাকে একটু বড় করে লিখলাম। হ্যাঁ, তা এই পুষ্টিকোষটার মধ্যে পুষ্টিকোষ দুই ধরনের হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। একগুলা পুষ্টিকোষের মধ্যে সিলিয়া থাকে। কি থাকে? সিলিয়া। আমরা অলরেডি জানি যে কিছু পুষ্টিকোষে সিলিয়া থাকে। এখন বলো তো সিলিয়া মানে কি? সিলিয়া মানে লোম। সিলিয়া মানে কি? সূক্ষ্ম ছোট রোম। এটা কি আমাদের শরীরে আছে? এই যে নাকে আছে না, এটাকে আমরা কি বলি? সিলিয়া। নাকের ভিতরে লোম আছে কিন্তু, এটাকে কি বলা হয়? সিলিয়া বলা হয়। তাহলে এই পুষ্টিকোষগুলো কিছুর মাঝে কি আছে? এরকম সিলিয়া আছে। ধর এই এই সিলিয়া দেওয়া কোষগুলো এগুলা। এটাকে আরেকটু বড় করে দিলাম। আচ্ছা, এখানে থাক। এই যে এটা একটা সিলিয়া। কি? হ্যাঁ, বললাম ছোট কিন্তু লিখতেছি বড়, তাই তো? তোমাদেরকে বোঝানোর স্বার্থে। তো এগুলা সিলিয়া যুক্ত কোষ। তো সিলিয়া যুক্ত পুষ্টিকোষের কাজ কি বল? কমন সেন্স খাটাও তো। এই যে খাবারটা ঢুকছে না এখানে, এই সিলিয়াটা সবসময় তো নড়াচড়া করবে, নড়াচড়া করবে না? তো এখানে ধর এটা ধর একটা খাবার ঢুকছে, এটা পতঙ্গ একটা, এটা একটা পিপিলিকা ধরেও খাইছে ধর।
কারণ এই খাবারটা যখন এখানে ঢুকবে সিলিয়াগুলো তো সর্বদা নড়াচড়া করতেছে না, তো নড়াচড়া করলে খাবারটা ভাঙি যাবে না, এই খাবারটা টুকরা টুকরা হবে। তো খাবার টুকরা টুকরা হওয়া, পরিপাক মানে কি? ভাঙন প্রক্রিয়া। পরিপাক মানে কি প্রক্রিয়া? ভাঙন প্রক্রিয়া। তাহলে এই সিলেন্ট্রনের মধ্যে খাবারটা কি হবে? ছোট ছোট টুকরা টুকরা হয়ে যাবে না? হবে কিনা? হবে। তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ পরিপাক। পরিপাক মানে তো খাদ্যের ভাঙন প্রক্রিয়া। তাহলে এই পরিপাকটা কোথায় ঘটছে? দেহ গহ্বরে ঘটছে। দেহ গহ্বরে না? এটা কি কোষের ভিতরে না কোষের বাইরে? কোষের বাইরে। এই জায়গাটাতে আমরা ভুলটা করি। কোষ তো এইটা, কিন্তু ভাঙাভাঙি হইলো কোথায়? ফাঁকা জায়গায়। ফাঁকা জায়গায় না? তো কোষের বাইরে পরিপাক হয়েছে না ভিতরে হয়েছে? বাইরে। তাহলে এই যে সিলিয়াযুক্ত পুষ্টিকোষ যেটা, এটা বহিঃকোষীয় পরিপাকের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? বহিঃকোষীয় পরিপাক। তাহলে এটা বহিঃকোষীয় পরিপাক। এই বুঝাইতে পারছি এটা? হ্যাঁ, দেখো আবার বলতেছি, পরিপাক মানে, পরিপাক কথাটার আবিধানিক অর্থ হচ্ছে ভাঙন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ভাঙন। কোনো কিছু ভেঙে ফেলাকে বলা হয় পরিপাক। এই পরিপাক দুই ধরনের হইতে পারে। এই খাদ্যটা যদি এই কোষের ভিতরে ঢোকার পর ভাঙা হইতো, তখন সেটাকে বলতাম আন্তঃকোষীয় পরিপাক বা কোষীয় পরিপাক। কোষের বাইরে যেহেতু ভাঙা হয়েছে, সিলেন্ডারনে তো ভাঙছে, তাই এটাকে কি বলা হবে? বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাকের সাথে পুষ্টি কোষের কোন কোষটা জড়িত? যেটাতে সিলিয়া আছে। সিলিয়াটা কিভাবে করতেছিল? কারণ এই যে চুল বা লোমের মতো এটা নড়াচড়া করে খাবারটাকে ভেঙে ফেলে। বুঝতে পারছি? এই বুঝছো? আরেক ধরনের সিলিয়া কোষ আছে, আরেক ধরনের পুষ্টি কোষ আছে, সেটা হচ্ছে ক্ষণপদ সৃষ্টিকারী। কি? ক্ষণপদ পদীয় বা ক্ষণপদীয় পুষ্টিকোষ। এখন কথা হচ্ছে ক্ষণপদীয় পুষ্টিকোষ কেমন আবার? দেখো, ক্ষণপদ এই শব্দটার দিকে তাকাও। ক্ষণ মানে কি? ক্ষণস্থায়ী। পদ মানে পা। পদ মানে কি? পা। তাহলে এইখানে কিছু পুষ্টিকোষ পাওয়া যাবে যেটাতে সিলিয়া নাই, বাট এই যে খাবারটা ভাঙলো না, ধর এই যে টুকরা হয়ে এখানে আসছে, এই খাবারটাকে আমি বড় করে দেখাই। ধর এটা, ধর ওই কোষটা, এটা এটা, এই যে এটা ধর এই কোষটা ক্ষণপদ যুক্ত পুষ্টিকোষ। এই যে খাবারটা ভাঙছে না, এখানে আসছে, তখন এ করে কি? এই প্রাচীরটাকে বড় করে এরকম করে ঘিরে ধরে, ঘিরে ধরে প্রথমে, তারপরে কিছুদিন পর আরো একটু এই প্রাচীরটা আগায়, এটাও আগাচ্ছে। এরকম করতে করতে হঠাৎ করে কি হয়? এই প্রাচীর দুটো একসাথে হয়ে যায়। একসাথে হলে খাবারটা এখন কোথায় ঢুকে যাবে? কোষের ভিতরে যাবে না? ভিতরে তো এনজাইম আছে। ভিতরে কি আছে? গ্রন্থি কোষ আছে না? এনজাইম আছে কোষের মধ্যে। এনজাইমটা তখন এই খাবারটাকে ধরে আরো ছোট ছোট খাদ্যে রূপান্তর করে। তো এটাও তো ভাঙন প্রক্রিয়া, কিন্তু এই ভাঙন ঘটছে কোথায়? কোষের ভিতরে। তাহলে এই ক্ষণপদ যুক্ত পুষ্টিকোষের কাজ কি? অন্তঃকোষীয় পরিপাক করা। বুঝছো? এই বুঝিয়েছো? পরিপাক। এখন সে এটাকে ক্ষণপদ বলতেছি কেন? যখনই তার খাবারটা ভিতরে গ্রহণ করা হয়ে যাবে, তখনই সে আবার কোন অবস্থায় চলে আসবে? আগের অবস্থায়, যেন কিছু হয়নি। বুঝছো? এই যে পায়ের মতো সৃষ্টি হয়েছিল, খাবারটাকে ধরে ভিতরে ঢুকাইলো, তারপরে পাটা নাই, গায়েব, তাই এটাকে বলা হয় ক্ষণপদীয় পুষ্টিকোষ। তাহলে ক্ষণপদ মানে ক্ষণস্থায়ী কিছু পা। আমরা এমিবা পড়েছিলাম না? এমিবার ক্ষণপদীয় পা ছিল, ক্ষণপদ ছিল, ক্ষণপদীয় প্রাণী। ও যখন চলাফেরার দরকার হয়, তখন পায়ের মতো কিছু সৃষ্টি হয়, চলাফেরা শেষ, ওটা গায়েব হয়ে যায়। বুঝছো? তাই বুঝেছো? তাহলে পুষ্টিকোষের পড়াশোনা দুইটা। পুষ্টিকোষ কয় রকমের হতে পারে? সিলিয়াযুক্ত আর ক্ষণপদীয়। সিলিয়াযুক্তটার কাজ কি? বহিঃকোষীয় পরিপাক। তুমি না বুঝলে এটা কিন্তু অ্যান্সার করতে পারবে না পরীক্ষার হলে। সিলিয়া মানে বোঝা লাগবে রশিযুক্ত, ছোট ছোট লোমযুক্ত। তো এটা কাজ বাইরে ভাঙবে, তাহলে বহিঃকোষীয় পরিপাক। আর ক্ষণপদীয়টার কাজ কি? অন্তঃকোষীয় পরিপাক। এখন দেখো তোমাদের বইয়ে পুষ্টিকোষের কাজ লেখা আছে। দেখো পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, যা বললাম না, দেখো এখানে অপর নামে কিন্তু লেখা আছে। যাহাই পেশি আবরণী কোষ তাই কি পুষ্টিকোষ। তারপরে এগুলো আমার আর একটাও পড়ার দরকার নেই। একেবারে নিচের দিকে দেখ, লাল বর্ণে লেখা আছে ফ্লাজেলীয় কোষ এবং ক্ষণপদীয় কোষ। পাইছো? তাহলে পুষ্টিকোষ কয় রকমের হতে পারে? দুই ধরনের, ফ্লাজেলীয় আর কি ক্ষণপদীয়। এখন তুমি এগুলো পারার কথা, ফ্লাজেলীয়টার কাজ কি, ক্ষণপদীয়টার কাজ কি। ওখানে যদিও কাজগুলো লেখা নাই, কাজগুলো নিচে লেখা আছে, তুমি ওখানেই লিখে রাখো। ফ্লাজেলা যুক্ত যে কোষটা আছে ওইটার পাশেই লিখে রাখো বহিঃকোষীয় পরিপাক করে, আর ক্ষণপদীয় পুষ্টিকোষের কাজ আছে অন্তঃকোষীয় পরিপাক করে। ওইটা নিচেই আবার কাজে লেখা আছে, আমরা শিখবো আবার। বুঝছো কি? কারো কোনো কনফিউশন থাকলে বলো, যে আমি এই জায়গাটা বুঝি নাই। কারো কোনো কনফিউশন আছে? নাই? এই তোদের সিজন ভাই ঠিকছে তো? 252তম হয়েছে বইটা। তোদেরকে বলছিলাম, ও তোদের সাথে আসছিল? ও না না, ওরা সেদিন আসছিল আমাদের সাথে দেখা করতে। তোদের ব্যাচে আসছিল তাই না? শ্রমিক সহ আসছিল। শ্রমিকটাই চিকন হয়ে গেছে, সিজনটাই মোটা হয়েছে। শ্রমিক আরো ভালো করবে দেখিস। শ্রমিক সিজনের থেকে টেকনিক্যালি সাউন্ড। আচ্ছা, এখন কাজের মধ্যে দেখ, কাজের মধ্যে ওই যে পেশি আবরণী কোষ না, এটারই অপর নাম পেশি আবরণী কোষ না? এই পুষ্টিকোষের অপর নাম পেশি আবরণী কোষ না? কাজগুলো এটার মতো হবে না? পেশির কাজ কি? সংকোচন প্রসারণ, এটা 1 নম্বরে লেখা আছে। দেখো যে কোষের কাজ কি? সংকোচন প্রসারণ করা। দ্বিতীয় কাজ কি? দেখ দ্বিতীয় কাজের মধ্যে লেখা আছে এই কোষগুলা মুখ ও কোষিকার গোড়ায় অবস্থিত, ওই যে ওই খোলা বন্ধ স্পিন্টারের কাজটা করে। আর কি করে? এই যে 3 নম্বর কাজের মধ্যে এইটা কাজ লেখা আছে, সিলিয়া যুক্ত ফ্লাজেলা যুক্ত। তাহলে সিলিয়া বা ফ্লাজেলা যুক্ত থাকে, ওটা কি করে? বহিঃকোষীয় পরিপাক করে। কি করে? বহিঃকোষীয় পরিপাক। আর তারপরে কি আছে? ক্ষণপদীয়। 4 নম্বরে কি লেখা আছে? ক্ষণপদীয়। ক্ষণপদীয়টার কাজ কি? খাদ্যের অন্তঃস্থ পরিপাক করা। বুঝছো না? বুঝিয়েছো? তারপরে নিচের দিকে গ্রন্থিকোষ কি লেখা আছে? গ্রন্থিকোষ। তাহলে গ্রন্থিকোষ কোথায় বেশি থাকে?
এই গ্রন্থিকোষ কোথায় বেশি থাকে অলরেডি শিখাইছি। গ্যাস্ট্রোডার্মিসে থাকে গ্রন্থিকোষ, হাইপোস্টার্ম এবং দেহকাণ্ডে, দেখ ওখানে লেখা আছে হাইপোস্টার্ম এবং দেহকাণ্ডে বেশি থাকে। পাইছো লাইনটা? পাও নাই? আচ্ছা, আর দেখ লেখা আছে যে কোথায় কম কম থাকে, পাদচাকতি এবং কোষিকাতে, এটা থাকারই দরকার নেই। ঠিক আছে, এই বুঝছো, আমার কোথায় থাকে না সেটা আমার দরকার নাই, আমার খালি কোনটা মনে রাখলেই চলবে, কোথায় থাকে। এপিডার্মিসের গুলো কোথায় থাকে আর গ্যাস্ট্রোডার্মিসের গুলো কোথায় থাকে। গ্যাস্ট্রোডার্মিসের গুলো দেহকাণ্ড এবং হাইপোস্টমে থাকবে, আর এপিডার্মিসের গুলো পাদচাকতি এবং হাইপোস্টমে। কেন ওই জায়গায় সেটা আমরা শিখে ফেলছি। আচ্ছা, পেজ ঘোরাও, পেজ ঘোরালে দেখো লেখা আছে যে গ্রন্থিকোষগুলোর কাজ কি। দেখ লেখা আছে গ্রন্থিকোষগুলো আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটার কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা, আরেকটার কাজ কি এনজাইম ক্ষরণ করা। তাই ওই রসই তো, দুটাই তো রস, মিউকাস পিসিল রস আর এনজাইম কি এনজাইম তো পরিপাকের সাথে জড়িত। এখন তোমরা আমাকে বলো, এই এপিডার্মিসে থাকা গ্রন্থিকোষটার যে ক্ষরণ হবে, এটাতে মিউকাস বেশি থাকবে না গ্রন্থি এনজাইম বেশি থাকবে? মিউকাস বেশি থাকবে, কারণ ওদের আঠালোর ভাবটাই তো দরকার আটকে থাকার জন্য। আর এই গ্যাস্ট্রোডার্মিসে যে গ্রন্থিকোষ থাকবে, ওগুলাতে মিউকাস বেশি থাকবে নাকি এনজাইম বেশি থাকবে? এনজাইম বেশি থাকবে। ঠিক আছে, এই কথা দুটো ওখানে লেখা আছে, তোমরা রিডিং দিবা। তারপরে যে তিনটা কোর্স আছে, ইন্টারস্টিশিয়াল, সংবেদী, স্নায়ু, এগুলো প্রত্যেকটার কাজ আমি পড়াইছি, আমি আর ইন্ডিভিজুয়ালি বলবো না। ঠিক আছে, আচ্ছা শেষ হলো। নিচের দিকে দেখ একটা পার্থক্য লেখা আছে, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। এই পার্থক্য আসলে আমাদেরকে পাতে হবে এখন। দেখ কি কি পার্থক্য। এক নম্বর পার্থক্য হচ্ছে একটা একটোডার্ম থেকে তৈরি হয়েছে, একটা এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে, তাই তো? এপিডার্মিসের কোষগুলো পরিপাকের সাথে জড়িত ছিল কখনোই না, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের গুলা পরিপাকের সাথে জড়িত, তাই তো? তারপরে এটা 7 ধরনের কোষ দিয়ে তৈরি, ওগুলা 5 ধরনের। তারপরে আরেকটা পয়েন্ট হবে, এটাতে নিডোসাইট জনন কোষ থাকে, ওগুলোতে নিডোসাইট জনন কোষ থাকে না। এটাতে পুষ্টি কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিসে থাকে না পুষ্টি কোষ, এটাতে পুষ্টি কোষ থাকে থাকে না। এই কথাগুলো লিখে দিলেই চলবে। ঠিক আছে, বুঝছো? আরো একটা পার্থক্য লিখতে পারো, এই যে গ্রন্থি কোষের পার্থক্যটা লিখতে পারো, যে এপিডার্মাল গ্রন্থি কোষগুলো এখানে থাকে আর গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষগুলো এখানে বেশি থাকে। মেলা পার্থক্য হবে ওখানে তো, 4টা-5টা পার্থক্য লেখা আছে। ঠিক আছে, ওটা রিডিং দিতে হবে, পুরো জিনিসটা সামারি করা আছে। তারপরে নিচের দিকে দেখো হেডিং দেয়া আছে মেসোগ্লিয়া। কি লেখা আছে? মেসোগ্লিয়া। অলরেডি তো আমরা জানি মেসোগ্লিয়া জিনিসটা কি, অকোষীয় জেলির মতো, আর আর কি শস্য স্থিতিস্থাপক, আর হ্যাঁ আছে, দেখ ওইটার একটা পুরুত্ব দেয়া আছে, দেখ কত মোটা হবে এটা, 0.1 মাইক্রোমিটার। এই জায়গাটাতেই সমস্যাটা হবে, এটা একবার মেডিকেল আসছিল যে মেসোগ্লিয়ার পুরুত্ব কত। তাহলে 0.1 সবারই মনে থাকবে, খালি ওইখানে যা মনে হবে মিলিমিটার, সেন্টিমিটার, মাইক্রোমিটার নাকি ন্যানোমিটার। হ্যাঁ, তাহলে 0.1 মাইক্রোমিটার। কি এটা? মাইক্রো মানে 10⁻⁶। ঠিক আছে, তাহলে এটা যেন মনে থাকে, এই পুরুত্বটাই ওখানে দেখানো। আর এগুলো তোমরা জানো, এটা অকোষীয় জেলির মতো, এগুলো আমাদের সব জানা। ক্লিয়ার? এই বুঝছো না? আচ্ছা গেল। তারপরে পেজ ঘোরা, পেজ ঘোরালে দেখ সিলেন্ট্রন নামে একটা বড় দেয়া আছে, বড় কিছু দেয়া আছে, তাই তো? এখন কথা হচ্ছে মেসোগ্লিয়ার কাজ কি। এই মেসোগ্লিয়া দেখাইছিলাম না তোদেরকে, যে এই যে আমরা যে হাইড্রা রাখতেছি, হাইড্রার দুই পাশে যে কোষ থাকতেছে, এই কোষগুলাকে যারা ভিত্তি হিসাবে দিছে, এইটাই তো মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া না? হ্যাঁ মেসোগ্লিয়া ওইটা। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কঙ্কাল হিসেবে কাজ করতেছে, দুই পাশের জিনিসগুলো ওগুলোর উপরেই তো স্টেবল হচ্ছে, স্থায়ী হচ্ছে না, কঙ্কাল হিসেবে কাজ করে। ওগুলো ওখানে লেখা আছে, তোমরা একটু রিডিং দিবা। আহামরি ওখানে কোনো কাজ নাই, মানে ওগুলো কখনো আসে না পরীক্ষায়। ঠিক আছে, এখন আসো নিচের দিকে। কি কোথায়? মায়ো ফাইব্রিল। মায়ো মানে মাসেল, ফাইব্রিল মানে ফাইবার বা তন্তু বা সুতা, ছোট ছোট সুতা থাকে, মাসেল থাকে এখানে। এখন আসো সিলেন্ট্রন। কি দেয়া আছে? সিলেন্ট্রন। এই পড়া আমি অলরেডি পড়াইছি তোদেরকে। সিলেন্ট্রন কোনটা? এগুলা পড়াইছি না আমি? সিলেন্ট্রন, এই যে সিলেন্ট্রন, সিলেন্ট্রন, এই সিলেন্ট্রনটা কোনটা? এই যে একটা যদি হাইড্রা আঁকি, এগুলা তো গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এগুলা বাইরের এপিডার্মিসের কোষ, এই যে এটা গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এগুলা এপিডার্মিসের কোষ। এটা মুখছিদ্র, এদিকে এটা কাভার, এদিকে কোষিকা ফুসিকা আছে। এই যে মাঝখানে যে ফাঁকা গহ্বরটা হইলো, গহ্বর, এটা দেহ গহ্বর না? তাহলে দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বরটাই কিভাবে পরিচিত? সিলেন্ট্রন নামে পরিচিত। এখন এই গহ্বর সিলেন্ট্রনের কিছু অপর নাম লেখা আছে, হেডিং এই লেখা আছে, ওগুলা হেডিংটার ওখানেই লেখা আছে না? তাহলে একটা নাম লেখা আছে কি, দেখ গ্যাস্ট্রোভাস্কুলার। তারপরে এই গ্যাস্ট্রোটাকেই ইংলিশে বাংলা করছে, দেখ গ্যাস্ট্রো মানে পরিপাক, আর ভাস্কুলার মানে সংবহন। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি অথবা পরিপাক সংবহন গহ্বর বলে। কেন এটাকে এরকম বলা হচ্ছে? কারণ এখানে বহিঃকোষীয় পরিপাক হয়, কিছুক্ষণ আগে আমরা দেখছি এটা পরিপাক না। তাহলে এই থলির মধ্যে গহ্বরের মধ্যে যাই পরিপাক হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রো। খালি পরিপাক হয় কি বসে থাকতেছে, খাবারটা যাতায়াত করতেছে না এখানে ওখানে, তাহলে এটাকে বলা হয় সংবহন। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি বলা হচ্ছে। এটার আরো কিছু অপর নাম আছে। কি সেই অপর নাম? এটাতে দেখো একটা প্রান্ত খোলা আর একটা প্রান্ত বন্ধ। বন্ধ না? একটা সাইড বন্ধ না? তাহলে বন্ধকে আমরা কি বলি? ব্লাইন্ড। ব্লাইন্ড। আর এটা একটা থলির মতো না, তাই এটাকে বলা হয় ব্লাইন্ড স্যাক। কি বলা হয়? ব্লাইন্ড স্যাক। স্যাক মানে থলি, অন্ধথলি, বাংলায় বললে কি অন্ধথলি। অথবা এই স্যাকটাকে, এটা ওর গাটের মতো কাজ করতেছে না, গাট মানে অন্ত্র, গাট মানে কি অন্ত্র, ওই যে পাকস্থলী, ডিওডেনাম, জেজুনাম, এগুলো আমাদের অন্ত্র না? তো এর অন্ত্রের মতো কাজ করতেছে, তাই এটাকে আবার বলা হয় এমন ব্লাইন্ড গাট। কি বলা হয়?
ব্লাইন্ড গার্ড। এগুলা আর অপর নাম, 5টা অপর নাম। অপর নামগুলো এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে যে, আর খ নম্বরে জিজ্ঞেস করবে সিলেন্ড্রনকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হয়, খ নম্বর প্রশ্ন। তো তখন এগুলো সুন্দর করে লিখতে হবে, চিত্রটা তখন দিতে হবে যে এটা 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 এপিডার্মিস, এটা গ্যাস্ট্রোডার্মিস, দিয়ে এই চিত্রটা দিয়ে অ্যান্সার করে দিলেই হয়ে যাবে যে এখানে পুষ্টিকোষ থাকে যেটা সিলিয়াযুক্ত এবং ক্ষণপদীয় হতে পারে, সিলিয়া ফ্ল্যাজেলাযুক্ত ওই গ্রন্থিকোষ, এই পুষ্টিকোষটা কি করে বহিঃকোষীয় পরিপাক করে। যেহেতু এখানে পরিপাক হয় তাই এটাকে পরিপাক সংবহন, এবং পরিবহন হয় যেহেতু তাই এটাকে বলা হয় পরিপাক সংবহন, অথবা ইংলিশে বললে গ্যাস্ট্রোভাস্কুলার গ্যাভিটি। ঠিক আছে, আচ্ছা গেল। আরেকটা এমসিকিউ প্রশ্ন করবে যে আমাদের যে সিলেন্ট্রন, এটা আমি বুঝাইলাম, দেখি তো পারিস কিনা, যে এই যে সিলেন্ট্রন এটাতে বহিঃকোষীয় পরিপাক ঘটে নাকি অন্তঃকোষীয়, এই প্রশ্নটাই তোরা তখন পারিস না যে সিলেন্ট্রনের মধ্যে কোন পরিপাকটা ঘটতেছে, বহিঃকোষীয় না অন্তঃকোষীয়? বহিঃকোষীয়, এটা তো কমন সেন্স। সিলেন্ট্রন মানে ফাঁকা জায়গা, তো ওখানে পরিপাক হলে নিশ্চয়ই সেটা আজ যাই হোক অন্তঃকোষীয়, কোষের ভিতর তো না এটা, তাহলে এটা কি কোষীয় পরিপাক? বহিঃকোষীয় পরিপাক। এই এতটুকু কথা, এই কথাগুলো ওখানে লেখা আছে, দেখো এই দেখ প্রথম লাইনেই লেখা আছে পরিফেরা পর্বের প্রাণীদের একটা প্রান্ত খোলা থাকে আরেকটা প্রান্ত কি বন্ধ থাকে, এই ফাঁকা গহ্বরটাকেই আমরা কি বলি? সিলেন্ট্রন বলি। তারপরে বোল্ড হরফের শব্দগুলো জাস্ট খেয়াল কর, এখানে কি ঘটে? বহিঃকোষীয় পরিপাক ঘটে, নিচের দিকে দেখ লেখা আছে। তারপরে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদীয় কোষ দ্বারা অন্তঃকোষীয় পরিপাক ঘটে। সিলেন্ট্রনে তাহলে কোনটা ঘটে? বহিঃকোষীয়। আর ওইখানে যে অন্তঃকোষীয় শব্দটা বলছে এটা কোথাকার? এটা পুষ্টিকোষের ভিতরে। ঠিক আছে, এটা কিন্তু আবার ভাবি নেওয়া যাবে না যে গ্যাস্ট্রোডার্মিস এই সিলেন্ট্রনের ওখানেই তো অন্তঃকোষীয় বলছে, ওটা অন্তঃকোষীয় ভিন্ন কথা। ঠিক আছে, আচ্ছা তারপরে নিচের দিকে দেখ এটার অপর নামগুলো লেখা আছে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, পরিপাক সংবহন গহ্বর, ব্লাইন্ড স্যাক অথবা ব্লাইন্ড গার্ড, এই এতটুকু জানলেই চলবে। ঠিক আছে, এবং এটার একটাই মুখ, ওই মুখটা দিয়েই ওরা খাবার খায়, ওটা দিয়ে বর্জন করে, শেষ হলাম। ঠিক আছে, তারপরে নিচের দিকে দেখ লেখা আছে সিলম আর সিলেন্ট্রনের পার্থক্য। আমরা দ্বিস্তরী ত্রিস্তরীর পার্থক্য পড়েছিলাম না প্রথম অধ্যায়ে? ওখানকার ওই পার্থক্যগুলো এখানে আবার লেখা আছে। এর দিকে পেরিটোনিয়ামের কাভারিং আছে, সিলোমে কিন্তু ছিল পেরিটোনিয়াম দ্বারা আবৃত, বলছিলাম না ব্রোনিও মেসোডার্ম থেকে তৈরি, এই কথাগুলো বলা হয়েছিল কিনা? এগুলো বলা হয়েছিল, কিন্তু এই সিলোমের মধ্যে ওগুলো কাহিনী আছে নাই? এগুলো কাহিনী নাই, ওগুলো পার্থক্য লেখা আছে, এটা তোমরা রিডিং দিবে, আমি পড়াবো না এটা। ঠিক আছে, গেল। এখন আসো হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি। কোন পদ্ধতি? খাদ্য গ্রহণ। তার আগে যখনই পেজটা ঘুরাবা, কারো কারো বইয়ে দেখো খাদ্য গ্রহণ পদ্ধতির ওখানে একটা ছক দেয়া আছে, ছক দেয়া আছে না কারো কারো বইয়ে? বড় একটা ছক দেয়া আছে, ওইখানে সবগুলা কোষ লেখা আছে। দেখ এপিডার্মিসের কোষ 7টা লেখা আছে, গ্যাস্ট্রোডার্মিসের 5টা লেখা আছে, লেখা আছে না? প্রত্যেকটারই কাজ লেখা আছে না? কাজ লেখা আছে, আমি কাজগুলো পড়াইছিলাম। এটা সিকিউতে আসবে। কিভাবে প্রশ্নটা করবে জানো? প্রশ্নটা করবে হাইড্রার দেহে শ্রম বন্টন বর্ণনা করো। কি প্রশ্ন করবে? শ্রম বন্টন। তাহলে এক একটা কোষ এক একটা কাজ করতেছে না, তো ওই যে কাজ কাজ ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কোষকে, এটাকে বলা হয় শ্রম বন্টন। তখন সুন্দর করে এই 7টার কাজ লিখতে হবে, খালি জাস্ট হেডিং দিয়ে একটা করে লাইন, নিচের দিকে গিয়ে গ্যাস্ট্রোডার্মিসের 5টা দিয়ে একটা করে লাইন মাথা থেকে বের হবে না? প্রত্যেকটারই তো কাজ শেখানো হয়েছে। ঠিক আছে, ওখানে আমি আর কিছু পড়াবো না। অবস্থান আমাদের আর লাগবে না, গঠনও লাগবে না, কিছু লাগবে না। ঠিক আছে, হ্যাঁ ওগুলা লাগবে না কিছু। আচ্ছা এখন আসো হাইড্রার খাদ্য গ্রহণ প্রক্রিয়া। আমরা আগের দিনে শিখে গেছিলাম শিকারের কৌশল, খাদ্য গ্রহণের কৌশল, হ্যাঁ শিকার ধরার কৌশল শিখে গেছিলাম, খাদ্য গ্রহণ কৌশলটা শিখি নাই? ওই একই কথা, জাস্ট এখানে খালি খাবারের তালিকায় মেনুতে কি কি আছে ওর এইটা আমরা শিখি নাই। আমরা খালি শিখছিলাম এটা কি চামচ দিয়ে খাওয়া যায় নাকি জাপানিজরা যে লুডুস খায় লাঠি দিয়ে খায় না? লাঠি দিয়ে খায় কিন্তু, এই হ্যাঁ স্টিক দিয়ে খায়। তো লাঠি বলতে আবার মানুষ ভাববে মারামারি করা লাঠি, হ্যাঁ স্টিক দিয়ে খায়, হ্যাঁ ওইটা দিয়ে খাওয়া, সেটা আমরা শিখে গেছিলাম। খাবার প্রসেসটা শিখে গেছে, কিন্তু কি খায় সেটা শিখি নাই। আমরা তো জানি হাইড্রা মাংসাশী, মানে সে কি কার্নিভোরাস। কি রকমের প্রাণী সে? কার্নিভোরাস, পতঙ্গ ধরে খায়। এখন কথা হচ্ছে সবগুলা পতঙ্গই কি খায়? হ্যাঁ সবগুলাই খায় খিদা লাগলে, কিন্তু পছন্দের বলে তো একটা টার্ম আছে, তাই না? সে কোন প্রাণীটাকে খাইতে সবচেয়ে বেশি পছন্দ করে? দেখো এখানে 4টা না 3টা প্রাণীর নাম লেখা আছে। হাইড্রা কোন কোন প্রাণীগুলো খাইতে পছন্দ করে? 1 নম্বরে লেখা আছে কার নাম? সাইক্লপস, ড্যাফনিয়া আর আর্থ্রোপডস। আর্থ্রোপডস মানে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলা। সন্ধিপদীয়, বাংলায় লেখা থাকবে কি? সন্ধিপদী, মানে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলা অনেকগুলো পায়ের মধ্যে অনেকগুলো জয়েন্ট না, সেটাকে তো সন্ধিপদ বলে। সন্ধি মানে তো জয়েন্ট, আর পদ মানে পা। আরেকটা আছে কিন্তু দেখ, হ্যাঁ লার্ভা ধরে খাইতে পারে, হ্যাঁ লার্ভা, আর কিছু নাই। হ্যাঁ আর লাগবে না কিছু, এই 4টাতেই সীমাবদ্ধ থাকি আমরা। তাহলে হাইড্রার পছন্দের খাবার কি? এগুলা কি কি? সাইক্লপস, ড্যাফনিয়া, আর্থ্রোপডস এবং এই যে কি জানো লার্ভা, এলা ধরে ধরে খায়। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে ওর পছন্দের খাবার কি। তখন দেখবা যে এই যে ড্যাফনিয়াটা অপশনে থাকে প্রচুর। কি থাকে? ড্যাফনিয়া। আমি মনে রাখতাম ড্যাফোডিল, হ্যাঁ ড্যাফোডিল একটা ইউনিভার্সিটি না, ওটা হাইড্রা খায়। হ্যাঁ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাহলে ড্যাফোডিল আমরা মনে রাখবো। খালি টাকা আর টাকা, ড্যাফোডিল মানে খালি টাকা। ঠিক আছে, হ্যাঁ খাবে, ধরে খাইতে সমস্যা কি? হ্যাঁ হাইড্রা তো খিদা লাগলে কি অত কিছু বুঝবে নাকি? হ্যাঁ 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 ধর ওর খিদা, এই দেখ, হ্যাঁ হ্যাঁ ভালো কোশ্চেন। ধর এই দেখো একটা, এই ওর কোশ্চেনটা দেখো, ওর কোশ্চেনটা হচ্ছে একটা হাইড্রা ধর, এই শয়তানি করিও না। তাহলে একটা হাইড্রা ধরো এরকম ঝুলে আছে, এখন ধরো কেবল সকাল 10টা, সকাল 10টা এম, ওর খিদা লাগে না। ধর ওর খিদা লাগে না,
এখন তখন এখানে আসে পতঙ্গ সারাদিন যদি ঘুরে বেড়ায়, তখন কি ওই পতঙ্গগুলোকে ধরবে? হ্যাঁ, অবশ্যই ধরবে। খালি নিডোসিলটা টাচ করা দেরি, বুঝছো? নিডোসিলটা টাচ করতে দেরি, সাথে সাথে আবার গোলাম খুলে যাবে না। ওইটা কি ওর ইচ্ছাধীন? ইচ্ছাধীন কিন্তু না, এর রাসায়নিক পদার্থের আশেপাশে। তার মানে তখন তো ধরবেই। এখন ধর ওর খাওয়ার সময় লাঞ্চ টাইম 1টা PM, এখন কোনো পতঙ্গ এটা আসে নাই আশেপাশে, তখন ওই কি করবে? তখন ওই করবে কি, ওর অবস্থান চেঞ্জ করবে, যে এটা পাওয়া যাচ্ছে না, আরেক জায়গায় যাবে। আরেক জায়গায় যাও দেখে যে নাই, তখন সে কি করবে? ওয়েট সবুরে মেওয়া ফেলে, তাই না? এখন ওয়েট করা লাগবে, তখন সে কি করবে? পাওয়াই যাচ্ছে না কোনোভাবে, একটা জায়গাতে না স্থির হয়ে ওর যতগুলো কোষিকা আছে যতটা প্রশস্ত করা যায়, যত এরিয়া কভার করা যায়, যে এই এরিয়ার মধ্যে ঢুকলে যাতে ধরা যায়, সে তার কোষিকা গুলাকে প্রশস্ত করে দিয়ে ওয়েট করে। এটা এই যে হাইড্রা ক্ষুধার্ত কিনা আমরা বুঝি কিভাবে? যদি হাইড্রা এরকম ফ্যানিং করে থাকে, হ্যাঁ, কোষিকা গুলাকে যথাসম্ভব প্রশস্ত করে ওয়েট করতেছে, তার মানে সে ক্ষুধার্ত। খালি একজন কাউকে পাওয়া মাত্র খাবে। এখন ধর পাই নাই খাবার, তাহলে অনাহারে থাকা লাগবে, কিছু করার নেই তো। হ্যাঁ, নাকি মির্জা আব্বাসের মতো কারো মাথায় বন্দুক ঠেকায় কবে দেয় টাকা দেয়, না ওই উপায় তো নাই, না খায় থাকা লাগবে এই। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, এরকম ব্যাপারটা। প্রাণীগুলো অনেক সুন্দর। হ্যাঁ, এদের সাথে শয়তানি করা খুবই মজার। এটা কিন্তু লজ্জাপতি গাছের মতো, আমরা কিছুক্ষণের মতো শিখবো। আচ্ছা, তারপরে নিচের দিকে দেখ, নিচের দিকে শিকার ধরার কৌশল, এগুলো তো আমি বলে দিছি। আচ্ছা, পেজ ঘোরা, পেজ ঘোরা দেখ, ওখানে পরিপাক লেখা আছে, পেজ ঘোরালে দেখ লেখা আছে, এগুলো আমি পড়াইলাম কিছুক্ষণ আগে। বহিঃকোষীয় পরিপাক আর কি অন্তঃকোষীয় পরিপাক। তো বহিঃকোষীয় পরিপাক মানে কি? কোথায় হবে এটা? সিলিন্ডারনে। কে করবে? সিলিয়া ফ্লাজেলা যুক্ত পুষ্টিকোষ। এ কথা ওখানে আছে, তোমরা খুঁজে বের করে নিবা। তারপরে অন্তঃকোষীয় পরিপাক, এটা কে করে? এটা কোষের ভিতরে হয়। কারা করবে এই পরিপাক? পুষ্টিকোষ করবে। পুষ্টিকোষের কোনটা? ক্ষণপদ সৃষ্টিকারী পুষ্টিকোষ। কারা? ক্ষণপদ। এটাই কিন্তু খুব আসবে, ক্ষণপদের কাজ কি আর এই ফ্লাজেলা সিলিয়া যুক্তটার কাজ কি। এখন কথা হচ্ছে বাইরের দিকে কোন খাবারগুলো পরিপাক হয়? আমরা পড়ছিলাম না, মুখগহ্বরে খালি শর্করা পরিপাক হয়, পাকস্থলীতে খালি আমিষের পরিপাক হয়। আবার যখন ওই যে পিত্ত রস আসে ডিওডেনামে যখন যায়, ক্ষুদ্রান্তে যখন যায়, তখন সবগুলারই পরিপাক হয়, তাই না? এমন পড়ছিলাম না? তো হাইড্রার দেহে ঘটনা কি ঘটে? ও যখন এই যে খাবার বহিঃকোষীয় পরিপাক করে, তখন কোন কোন খাবারগুলো পরিপাক হয়? একটা শেষের লাইনটাতে দেখো এগুলো লেখা আছে। সে কি কি পরিপাক করে তখন বহিঃকোষে? প্রোটিনকে ভাঙে খালি। কাকে ভাঙে তখন? প্রোটিনকে ভেঙে পলিপেপটাইড। আসবেই তো, এটা এই একটা লাইনে আসবে। তাহলে বহিঃকোষীয় পরিপাকে কোন খাবারকে ভাঙানো হয়? প্রোটিনকে ভেঙে পেপটাইড করা হয়। তখন শর্করার কোনো সেন্স নাই, চর্বি জাতীয় খাবারের কোনো সেন্স নাই। ক্লিয়ার? খালি বহিঃকোষীয় কোনটার হবে? প্রোটিনের সেন্স হবে। এখন কথা হচ্ছে, কি শর্করা খাইতে পারে? ওই তো খাবেই না, মাংসাশী না। তো ওই শর্করা খাওয়ার প্রশ্ন আসতেছে ওই থেকে, সেটাই তো। হ্যাঁ, ওই যেটা ধরে খাইছে ওটা ওটা শর্করা হইতে পারে না? হতে পারে তো। ওই তো জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন খায় বসিয়েছে তার। এই যে ছোট ছোট প্রাণী যেগুলো কইলাম সাইক্লোপস, ওই যে যখন খাইছে, ওই তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী উদ্ভিদ গুলাকে ধরে খাইছে, ওটাকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলি না? ফাইটোপ্লাঙ্কটন ধরে খাইছে, ওটাকে যখন এই খাইছে, ওটাও তো যাবে ওর পেটে। ঠিক আছে, বুঝেছো? এই বুঝছো? তাহলে ওগুলার পরিপাক কখন হবে? এই বাইরে হওয়া উচিত, মানে কমন সেন্স খাটাও, বাইরে করা উচিত এটা পরিপাক কোষের ভিতরে যায়। তাহলে বহিঃকোষীয় পরিপাকের মধ্যে সবগুলারই পরিপাক হয়, শর্করাও পরিপাক হয়, আমিষও পরিপাক হয়, চর্বিও পরিপাক হয়। হ্যাঁ হ্যাঁ, অন্তঃকোষীয়র মধ্যে, অন্তঃকোষীয়র মধ্যে তিনটারই পরিপাক হবে। ঠিক আছে, আরে বুঝে নাও। হ্যাঁ, সব কথা বলতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। হয়েছে? এগুলো ওখানে লেখা আছে, তোরা পড়ে নিবে। যে অ্যামাইলেজ আছে, লাইপেজ আছে, ট্রিপসিন আছে, তিনটা খাবারই পরিপাককারী এনজাইম আছে না? এনজাইম আছে, শেষ আলাপ। এখন আসো বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য দেয়া আছে, এটা তোরা রিডিং দিলেই পারবা। এখন আসো একেবারে সরাসরি হাইড্রার লোকোমোশন বা চলন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই হাইড্রা অধ্যায়ে, হাইড্রার চলন। ওই যে হাইড্রার চলন আছে পিছনে, তাই তো? আচ্ছা, আমরা এখন হাইড্রার চলনটা শিখবো, তারপরে দেখবা তোদের কাছে এগুলো সোজা লাগবে। এই হ্যাঁ, পিছনে দেখার দরকার নেই, এখানে দেখো, এখানেও শেখানো হবে। এই যে হাইড্রার চলন, হাইড্রা, এখানে দেখ সুন্দর সুন্দর গল্প আছে, বুঝছিস? হাইড্রা, হাইড্রার চলন। এই দেখো হাইড্রার চলন, প্রথম চলনটার নাম কি দেয়া আছে দেখতো? লুপিং, লুপিং বা হামাগুড়ি। আচ্ছা, হামাগুড়ি। তারপরের চলনটার নাম কি দেয়া আছে? ডিগবাজি অথবা সমার সল্টিং। আচ্ছা, ডিগবাজি বা সমার সল্টিং। আমরা ডিগবাজি বা সমার সল্টিংটা আগে পড়বো, তারপরে আমরা লুপিংটা পড়বো। এই ডিগবাজি চলন বা সমার সল্টিং চলন, এই শব্দটা শুনলে আমাদের সবার আগে কার কথা মনে পড়ে বলতো? জাহিদ, কি জানো ওর নাম কি বল? জাহিদ খানের কথা মনে পড়ে, তাই না? ডিগবাজির জাহিদ খান, তাই তো? আচ্ছা, ওর ডিগবাজিটা দেখছো কেউ? দেখো নাই? এটা তোদের জন্য চরম ব্যর্থতা। হ্যাঁ, এই ডিগবাজি শব্দটা শুনলে আমার জাহিদ খানের কথা মনে পড়ে। তোর পুরো নাম কি বলতো? জাহিদ খান না জাহিদ? জায়েদ খান, জায়েদ খান। হ্যাঁ, হিরো আলমের পর যে আমাদেরকে বেশি বিনোদন দিয়ে থাকে, তাই তো? ওবায়দুল কাদের 1 নম্বরে, 2 নম্বরে হিরো আলম দেয়, তারপরে এই জায়েদ খান। আচ্ছা, তাহলে ডিগবাজি চলনটা কেমন? ডিগবাজির অপর নাম কি? সমার, হ্যাঁ, জায়েদ খান সল্টিং। আচ্ছা, এমনি যদি মনে রাখতে পারো তাও চলবে। ডিগবাজি, এখন ডিগবাজি আমরা ছোটবেলায় কিন্তু অনেক দিছি। আমরাই হয়তো শেষ প্রজন্ম যারা ওই যে হাতে টাঙানো
কি জন্য ধান আছে না, হাতে টাঙানো ধানগুলো যখন মাড়াই করে ওইটার উপরে লাফালাফি করছে, আমরাই হয়তো শেষ প্রজন্ম, এখন আর ওইভাবে হয় না, তাই না? আচ্ছা, তাহলে ওইখানে আমরা ডিগবাজিটা দিতাম কিভাবে বলতো? আমরা প্রথমে দৌড় দিয়ে যাইতাম, তারপরে হ্যাঁ পলের উপরে দৌড় দিয়ে যাইতাম। এইটা ধরো আমি মানুষটা, এটা ধরো আমি মানুষটা, এটা আমি মানুষটা আগে দৌড় দিয়ে যায় কি করতাম, হাতগুলা কোথায় টাচ করাইতাম? মাটিতে। তখন পা গুলাও টাচ করে থাকতো না, যাই এরকম ভাঁজ করতাম, ভাঁজ করে হাতগুলাকে কোথায় লাগাইতাম? মাটিতে লাগাইতাম। তারপরে এই পা গুলাকে কি করতাম? একটার উপরে উঠাইতাম, হাতের উপর ভর দিয়ে দাঁড়াইতাম। তাহলে এই যে এরকম থাকতো, তখন পা গুলো উপরে, হাতগুলো কোথায়? মাটি টাচ করে থাকতো। তারপরে কি করতাম? এই পা গুলাকে এই পাশে ঘুরায় লাগাইতাম। তাহলে এই মাথাটা এমন থাকতো, পা গুলা তখন কি টাচ করে? মাটি। তখন হাতগুলো কোথায়? মাটিতে টাচ করে আছে। তারপর নিজে উঠে দাঁড়াইতাম, তাই তো? আগের মতো হয়ে দাঁড়াইতাম না? এটাই তো ডিগবাজি, এটাই ডিগবাজি না? হাইড্রার ক্ষেত্রেও এগুলো খুব সোজা, জাস্ট খালি বোঝা লাগবে। হাইড্রার ক্ষেত্রেও ডিগবাজিটা এমনি ঘটে। কিভাবে সেটা? এই যে দেখ, এটা একটা হাইড্রা, এটা একটা হাইড্রা। এই আগে একটা তল আঁকি নিবা, যে এটাতে কাহিনীগুলো হচ্ছে। এটা একটা হাইড্রা, এটাকে একটু ছোট করি, পাগুলো একটু ছোট করি। আচ্ছা, তাহলে এটা একটা হাইড্রা, এই হাইড্রাটা ডিগবাজি দিবে আসছে। তাহলে এটা তো আর পাদশক্তি, এতটুকু তো বোঝো। হাতগুলা, এই কর্ষিকাগুলা হাতের মতো কাজ করবে। তাহলে ও প্রথমে কি করবে? দেহটাকে ভাঁজ করে পাটা যে তলে আছে, হাতগুলাকে ওখানে নিয়ে আসবে। তাহলে ওকে নিয়ে আসো, তাহলে কেমন দেখাবে দেখ, এই যে এমন দেখাবে, তখন এরকম দেখাবে না? এরকম দেখাবে। তারপর কি করবে? 3 নম্বর চিত্রটা, তারপর পাটা সোজা করে দাঁড়াইছিলাম, তাই তো? ডিগবাজি তেঙ্কাই ঘটনা ঘটে না? তখন সে কর্ষিকার উপর ভর দিয়ে পাটাকে উঁচু করে দাঁড়াবে। তাহলে তখন চিত্রটা কেমন দেখাবে? হাইড্রা এমন হয়ে যাবে না? এটা মাটি টাচ করে আছে কিন্তু, হ্যাঁ মাটি টাচ করে পাটা উপরে উঠে দাঁড়াইছে। তারপরে কি করতাম ডিগবাজিতে? পাটাকে নিচে নামাইতো, তাহলে এই যে এমন হবে না? পাটা একেবারে কোথায় টাচ করতো? মাটিতে। আর এগুলা কর্ষিকা, এমন কিনা? এমন। আর সবার শেষে কি হইতো? পাদচাকতির উপর ভর দিয়ে সে কি করতো? দাঁড়াই যায়। এটা একটা ডিগবাজি বা সমারসোল্টিং চলো, এটা ওখানে আছে দেখ, সমারসোল্টিং। এই যে প্রথম চিত্রটা দেখো, প্রথম চিত্রটাতে সে এই নিচে গোল্ডেন কালার গুলা নিচের দিকটাতে একেবারে সে সোজা হয়ে দাঁড়ায় আছে। তারপরে হাতটাকে পেঁচায় কোথায় নিয়ে আসছে? পা যে তলে আছে সেই তলে, তখন কিন্তু পা উঠে নাই, পায়ের তলে নিয়ে আসছে। তারপরে পাটাকে সোজা করে উপরে দাঁড়াইছে কর্ষিকার উপর ভর দিয়ে। তারপরে আবার পাটাকে হাতগুলা যে জায়গায় আছে ওখানে নিয়ে যা বসাইছে, আবার উল্টা দিক থেকে লুপায় প্যাঁচ করে দিয়ে। তারপরে আবার নিজের সোজা হয়ে দাঁড়াইছে। এই চিত্র চারটা আল্লাহর রাস্তায় পরীক্ষায় তখন আঁকতে হবে। এখন এখন তোদের চিত্রগুলো কেমন কেমন হয়? এই যে আমি যে চিত্রটা আঁকলাম, চিত্রটা আঁকার সময়, হ্যাঁ প্রথম একটা দিলেই হয় নাকি? হ্যাঁ দিবে, বসে থাক। তোদের যখন হাইড্রা আঁকবি তখন তোরা গুলাই ফেলিস, তখন ওইটাকে আর হাইড্রাই মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, এই চিত্রটা আঁকার সময় চিত্রটা কি খুব কঠিন? চিত্রটা সোজা না? জাস্ট এই ডিগবাজি শব্দটার সাথে মিলাই লিখলেই তো সোজা। প্রথমে সোজা হয়ে থাকবে, হাতগুলাকে পায়ের কাছে নিয়ে যাবো মোচড় দিয়ে, তারপরে পাটাকে সোজা করবো, পাটাকে উল্টা পাশে এই ডিগবাজি দেওয়ার সময় এই পাশ থেকে পা গুলো উঠলে ওপাকে পড়ে না যায়? পড়ে কিনা? তো পাটা আবার ওপাকে গিয়ে সোজা হয়ে দাঁড়াবে। গেল? এই বুঝছো? এটা গেল ডিগবাজি। এখন আরেকটা চলন আছে, সেটার নাম হচ্ছে হামাগুড়ি। কি নাম? হামাগুড়ি। এগুলোর বর্ণনা আমি একবারে শেখাবো। হামাগুড়ি বা লুপিং প্রক্রিয়া। লুপিং, আচ্ছা লুপিং প্রক্রিয়া। হামাগুড়ি বা লুপিং কিভাবে ঘটে? এই হামাগুড়ি মানে আমরা সবাই যে হাঁটা শিখছে, হাঁটি যে আমরা হাঁটার সময় কি আমরা একদিনে হাঁটা শিখছিলাম? প্রথমে খালি মায়ের পেট থেকে বের হওয়ার পর যখনই একটু শক্তি হয়েছে তখনই একেবারে উঠে দাঁড়ায় হাঁটাহাঁটি দৌড়ে দৌড়ে শুরু করছিলাম না? প্রথমে আমরা বসে থাকা শিখছি, তাই কি না? প্রথম দিকে বসেই থাকতে পারতাম না, উঠে বসে দিত, পড়ে যেত, তাই না? তারও আগে আবার আরো একটা কাজ শিখছি, সেটা হচ্ছে নিজের মাথার ভরটা নিজে ধরে রাখা, তাই কি না? এখন প্রথম একটা আর্লি স্টেজে খেয়াল কর, প্রথম দিকে কি বাচ্চাটাকে ধরে থাকলে ওর মাথাটা তো সাপোর্ট দেওয়া লাগে না, নাহলে পড়ে যায়। আগে মাথাটা শক্ত করছি, তারপরে বসা শিখছি, তারপরে তারপরে হাঁটা না, তারপরে হামাগুড়ি দেওয়া শিখছিলাম। কি শিখছিলাম? হামাগুড়ি। তো ওইটা মনে কর একটু, হামাগুড়িতে কি করতাম আমরা? হামাগুড়িতে ধর এটা তোর ম্যাডাম, এটাতে আমাকে টানা যাবে না, এটা তোর ম্যাডাম বা আমার বাচ্চা, ধর আমার ছোট বাচ্চা, হ্যাঁ আমার যে বাচ্চা কাছে হবে না, বাচ্চা হবে। তাহলে এটা ধর ওই বাচ্চাটা, ওই বাচ্চাটা এরকম বসে আছে, হ্যাঁ এটা তো আর বসে থাকা বোঝানো সম্ভব না। তো বসে আছে, ধর আমি তো আর আর্টিস্ট না, বসে আছে। তো বসে থাকা মানে সে এরকম বসে আছে, স্ট্রেট ফরওয়ার্ড বসে আছে। হামাগুড়ি দেওয়ার সময় কি করে? তার যে পা গুলা যে তলে আছে ওই তলে হাতটাকে নিয়ে যায় না? নিয়ে যায় কিনা? তার মানে সে এরকম করবে, এরকম করবে। তো হাইটা দিয়েই বুঝাবো এখন, এরকম করবে না? তারপরে বাচ্চাটা কি করে? এই যে পাছাটাকে একটু আগায় নেয়, হাতগুলো ওই অবস্থায় রাখাই না, এই হাতগুলো মাটিতে টাচ করার অবস্থায় সে তার পিছনটাকে একটু আগায় নেয় না? নেয় কিনা? নেয়। তারপরে কি করে? হাতগুলো দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, তাই কিনা? তাই কিনা? হামাগুড়িতে এমনই নাকি? নাকি অন্য প্রসেস আছে আবার? বল আমাকে। কি করে? প্রথমে ওই বসে থাকে, বসে হাতগুলো এরকম টাচ করায়, টাচ করে পাছাটাকে একটু আগায় নেয়, পিছনটাকে আগায় নেয়, নিয়ে সোজা হয়ে দাঁড়ায়, তাই তো? এখন এই ঘটনাটাকে হাইড্রার সাথে মেলাও তো। তাহলে ধর এটা একটা হাইড্রা প্রথমে বসে আছে, এই যে হাইড্রা একটা দাঁড়িয়ে আছে, এটা তোর পাদশক্তি। আর এগুলো কি? হাত। তো বাচ্চা কি করে? হাতটাকে পা যেখানে আছে ওই জায়গাতে নিয়ে আসে, নামাবে তো। তাহলে নামাও, নামালে বাঁক খাবে না? বাঁক খাবে তো। এই যে এটা এই পাশে, এই পাশে সরি, এই পাশে পাদশক্তি, আর এইদিকে কি ওই যে হাতগুলো নিয়ে আসে সে টাচ করাইছে, তাই তো? টাচ করাইছে। তারপরে কি করতো সে? এই যে পিছনটাকে একটু আগায় নিত,
তাই কিনা? তো এটা আগাই নিলে এই ভাঁজটা একটু এরকম হবে না, হবে কিনা? হবে, এই যেমন হবে, কাছাকাছি হবে। আর দা লাস্টে কি করবে, লাস্টে পাদচাকতির উপর ভর দিয়ে আবার দাঁড়ায়। এটাকে হামাগুড়ির সাথে মিলতেছে না স্যার, তাই এটাকে বলা হয় লুপিং বা হামাগুড়ি। কি বলা হয়? লুপিং বা হামাগুড়ি। ওই চিত্রটার দিকে তাকাও এখন এবার, দেখ ওই সাদা চিত্রটা। প্রথমে সে দাঁড়ায় আছে, প্রথমে সে কি দাঁড়ায় আছে, তারপরে বাচ্চা যেমন হামাগুড়ি দেয় হাতগুলাকে ওই ও যে তলে বসে আছে ওই তলে নিয়ে গেল, তারপরে কি করছে ওই পাদচাকতিটাকে হাতের কাছাকাছি নিয়ে গেছে। বাচ্চা তো সেম কাহিনী করে হামাগুড়ি দেওয়ার সময়, কাছাকাছি নিয়ে গেছে, তারপরে নিজে সোজা হয়ে দাঁড়াচ্ছে। এখন বলতো কোন চলন পদ্ধতিতে বেশি দূরত্ব যাওয়া যাবে, এটাতে নাকি এটাতে? নিচেরটাতে বেশি যাওয়া যাবে আর এটাতে কম, তাই কি না? এটাতে লুপ হয়েছে কয়টা, ফাঁস হয়েছিল কয়টা, এটা একটা এটা একটা, এটাতে কয়টা, একটা, একটাই লুপ হয়েছে না, একটাই তো লুপ, দ্বিতীয়বার লুপ হয়নি। আচ্ছা এটা কি বুঝছো তোমরা, বুঝিয়েছো? আঁকতে পারবে না, আঁকতে পারবে কিনা? আঁকতে পারতে হবে, পরীক্ষা এগুলো আসছে। এই হাইড্রা থেকে প্রশ্ন মানে চলন থেকে প্রশ্ন একটা হবেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি। এখন কথা হচ্ছে চিত্র তো আঁকলাম, বর্ণনা তো করা লাগবে। বর্ণনা কিভাবে করবো? এখানে তুমি যা যা করছো এগুলাই বর্ণনায় থাকবে। দেখ আমি এই লুপিং এর বর্ণনাটা লিখে দিব আর তোরা এই সমস্যা। হ্যাঁ এই তো ফাঁস হচ্ছে, যে ফাঁস হচ্ছে না, এটার আরো নাম আছে, শুয়োপোকা চলন, হ্যাঁ জোকা চলন, এগুলো আমি শেখাবো, এগুলো আমি শেখাবো, ভয়ের কিছু নেই। এখন এইটা আসলে পরীক্ষায় ধর তোকে বলছে হামাগুড়ি বর্ণনা করো, তারপরে আমি বর্ণনাগুলো, এটা চিত্রটা তো আঁকবো আমি, আঁকে এখন বর্ণনা কি করবো এটা তোরা খুঁজে পাইস না, বইয়ে যেভাবে বর্ণনা আছে ওগুলো বর্ণনা দিলে চলবে না। তাহলে বর্ণনা দিব আমরা 1 2 3 করে। এই যে এখানে লিখলাম এই লুপিং বা হামাগুড়ির বর্ণনা লিখতেছি। 1 নম্বরে কি করছিস তুই বলতো? এখানে যা হয়েছে সেগুলাই লিখবো, আহামরি কিছু বানাচ্ছি না, তোদের লিখে নেওয়া লাগবে না। তো 1 নম্বর ছবিটাতে 1 থেকে 2 যখন গেছে তখন কি ঘটনা করছে বলতো? হাইড্রার কোষিকা গুলা পাদচাকতি যে তলে আছে ওই তলে নিয়ে গিয়ে স্থাপন করছে, এটা কাজ করছে না? তো বর্ণনার সময় আমি ওই কথাটাই ভদ্রমতো লিখবো, যে প্রথমে হাইড্রা দেহ কাকে বাঁকায় নাই, না বাঁকায় গেছে দেহটাকে, এগুলা তো নিজের মতো লিখতে হবে। দেহ বাঁকিয়ে কি করে, বাঁকিয়ে দেহকে বাঁকিয়ে, হ্যাঁ কোষিকাকে গুলোকে পাদচাকতি যে তলে অবস্থিত সেই তলে স্থাপন করে। পাদচাকতির কাছে কেন তা, এখন এলো তো কাছে নিয়ে যায়নি, হ্যাঁ আগে বলে কাছে চলে গেল, ওই যে ক্লোজ আপ কাছে আসার গল্প, ওইটার হয়তো বিশাল ফ্যান সে। হ্যাঁ বয়সের দোষ। কোষিকাগুলো পাদচাকতি যে তলে অবস্থিত সেই তলে স্থাপন করলো না, সেই তলে স্থাপন করে। ক্লিয়ার? এই বুঝছো? তারপরে কি করছে, 2 নম্বর ধাপ দেবো আমি এখন। কি করছে তারপর পাদচাকতিটাকে কোষিকাগুলোর কাছাকাছি নিয়ে আসে, এটা কাজ করছে না? এটা করছিল কিনা? তাহলে এই কাজটা লিখবো এখন আমরা। তারপর পাদচাকতিকে কোথায় নিয়ে যায়, কোষিকার কাছাকাছি নিয়ে আসে। তারপরে কি করছে, তারপরে সোজা হয়ে দাঁড়াইছে, এই তো এটা মিশাই দিলাম। তারপরে সে কি করছে, পাদচাকতির উপর ভর দিয়ে কি করে, সোজা হয়ে দাঁড়ায়, শেষ হলাম। এই প্রক্রিয়াটা বারবার রিপিট হইতে থাকে, বুঝছো? আবার আবার ভাঁজ করবে, আবার একটু টান দিবে, আবার এভাবে চলবে। হামাগুড়ি দেওয়ার সময় বাচ্চা একবার খালি হামাগুড়ি দেয়, বারবার দেয় না, এরা বারবার হামাগুড়ি দিয়ে আগাবে। ক্লিয়ার? বুঝছো? দেখছো কত সোজা, অনেক সোজা, বিশাল সোজা এগুলো। হ্যাঁ হ্যাঁ অনেক সোজা। হ্যাঁ আসলে লাইফটা তোদের অনেক সহজ এখন, হ্যাঁ সত্যি অনেক সহজ। এখনকার লাইফটা যত সহজ, স্কুলে থাকতে মনে হতো এই স্কুল লাইফটা থেকে কতদিনে মুক্তি পাই, এখন মনে হয় স্কুল লাইফটা ভালো ছিল। এখন মনে হচ্ছে এটার মতো জঞ্জাল আর পৃথিবীতে কিছু নাই, ইন্টারমিডিয়েট লাইফ। একটা সময় পর মনে হবে ইন্টারমিডিয়েট লাইফটা বেস্ট ছিল, তখন ইউনিভার্সিটিতে উঠে থাকবি তখন মনে হবে না, তারপরে মনে হবে ইউনিভার্সিটি লাইফটা খুব খারাপ, ইউনিভার্সিটিটা যেই শেষ হয়ে যাবে চাকরি জীবনে ঢুকবি তখন মনে হবে ঘোড়ার ডিম ওইটাই ভালো ছিল, কলেজ লাইফটাই ভালো ছিল, হ্যাঁ ইউনিভার্সিটি লাইফটাই ভালো ছিল। হ্যাঁ এক সময় এরকম করতে করতে হঠাৎ করে একদিন মালাগল মৌত দাঁড়ায় যাবে, টাইম ইজ ওভার, হ্যাঁ তারপরে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এমনই হবে, হঠাৎ একদিন দাঁড়ায় যাবে টাইম ইজ ওভার। এই হয়েছে হয়েছে, হ্যাঁ লেখা হয়েছে, বলো। ও বিয়ের কথাটা বাদ গেছে, ও আমার আর হ্যাঁ বুঝলি, ও আচ্ছা বোঝা গেল বিয়ের বয়স হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমরা বুঝেছি, তোমরা চান্স পাও, আমি তোদের বাড়িতে বিয়ের কথা বলবো যে এদেরকে বিয়ে দিয়ে, ঠিক আছে? আচ্ছা এই হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ তোদের বুঝছো না? আচ্ছা দেখছো, হ্যাঁ আমি কি বোঝাই আর তারা কি বোঝে। হ্যাঁ ঠিক আছে, তোদের জন্য এখন যেটা দরকার তোরা জামাতকে ভোট দে তরুণরা, হ্যাঁ খুব দ্রুত, দাদু বলেছে তো, হ্যাঁ দাদু বলেছে খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিবে সবাই, হ্যাঁ হ্যাঁ ঠিক করে দিবে। আচ্ছা এই জন্য হলেও দাড়িপাল্লাকে তুলতে হবে, তাই তো? হয়েছে, এটা হয়েছে না? এখন দেখ, হ্যাঁ আমি জানি, এখন সামার সোল্টিং বা
ডিগবাজি। তো এটা চিত্র আঁকা হইলে বর্ণনা করতে পারবে না? দেখ আমি বর্ণনাগুলো বলতেছি না, এটা নেক্সট দিনের কাজ, এটা নেক্সট দিনের কাজ, তোমরা লিখে নিয়ে আসবে। আমি জাস্ট মুখে বলতেছি, একটু শোনো। তাহলে প্রথমে কি হয়? প্রথমে একটা হাইড্রা ওই আগের মতো নিজ দেহকে বাঁকিয়ে পাদশক্তি যে তলে আছে সেই তলে কোষিকাগুলোকে স্থাপন করে। তারপর কি হয়? তারপরে কোষিকার উপর ভর দিয়ে পাদশক্তিকে উপরে দাঁড় হয়। তারপরে কি করে? তারপরে আবার পাদশক্তিকে অপোজিট দিকে, নট এই দিকে, উল্টো দিকে ঘুরিয়ে আবার কোষিকা যে তলে আছে ওই তলে স্থাপন করে। তারপর কি হয়? তারপরে পাদশক্তির উপর ভর দিয়ে সে নিজে সোজা হয়ে দাঁড়ায়। এটা আরো সোজা, আরো সোজা না? এই টানাটানির কোনো গল্প আছে? নাই। প্রথমে ভাঁজ করে এটার সাথে স্থাপন করে, এটার উপর দাঁড়ায়, তারপরে ওইটাকে নিয়ে এসে এটা সোজা হয়ে দাঁড়ায়। শেষ। বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার পরীক্ষায় তো সরাসরি বলবে না যে তুমি সমারসোল্টিংটা লেখো, পরীক্ষায় কি কুলুগুলা দিবে এইটা শেখা লাগবে। এটা বুঝছো না? এই বুঝেছো? এই দুটো কাজ থাকলো নেক্সট দিনে, সামাগড়ি আর হচ্ছে সমারসোল্টিং বা ডিগবাজি, এই দুটা লিখে নিয়ে আসবা। ঠিক আছে? চিত্রকে বর্ণনা করে গ নম্বরে যেমন আসে সেটা। এখন আসো সৃজনশীলের ক্লুটা কি থাকবে এটা আমরা একটু শিখি, এটা আমাদের প্রথম কাজ। তাহলে এই কাজটা আমরা একটু শিখি যে হাইড্রা এই কাজটা কিভাবে করে বা ক্লুগুলো কি থাকবে। দেখ আমি শব্দগুলো লিখলাম আবার, লুপিং আর কি, হ্যাঁ দিগবাজি বা এটা সমারসল্টিং। আচ্ছা, তোদের বইয়ের একটা পার্থক্য ছক আছে দেখ নিচের দিকে, যেখানে লোকোমোশন শেষ হয়েছে তারপরে একটা ছক আছে, হ্যাঁ, লুপিং বা হামাগুড়ি আর সমারসল্টিং বা দিগবাজি, এই ছকটা পড়াইতে আসছি। এই ছকটা থেকে যত এমসিকিউ হয় এই চলন থেকে, এমসিকিউ গুলো সব ওখান থেকে আসবে, সৃজনশীলের ক্লু গুলো সব ওখান থেকে আসবে। তো ওই ছকটা আমরা ভালো করে শিখবো। দেখো এখানে লুপিং এর ল আছে না? এই লুপিং এর ল আছে কিনা? লুপিং এর ল আছে। তাহলে হাইড্রার যখন মনে হবে লম্বা দূরত্ব অতিক্রম করব, তখন সে কোন চলন চালাবে? তার তো দুইটা চলনই জানা না, কিন্তু কখন কোন চলনটা সে ইউজ করে? লম্বা দূরত্ব অতিক্রম করে, ল ল মিল রেখে, ওইটার নাম কি? লুপিং। তাহলে এটা যদি লম্বা দূরত্ব হয় তাহলে সমারসল্টিং এ সে কোন দূরত্ব চালাবে? স্বল্প দূরত্ব বা অল্প দূরত্ব অতিক্রম করতে কি করে তারা? অল্প অথবা স্বল্প। এই অল্পরই অপত্য স্বল্প, এই যে স স মিলতেছে দেখ। ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন করবে যে অল্প দূরত্ব অতিক্রমে হাইড্রা কোন চলন পদ্ধতি অনুসরণ করে? তাহলে অল্প, স্বল্প, কাছাকাছি সমারসল্টিং। যদি বলে লম্বা দূরত্ব বা অধিক দূরত্ব, তাহলে অধিক বা লম্বা, ল ল মিল রেখে এটা কি? লুপিং। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি চিন্তা করো তো, এই লম্বা দূরত্ব অতিক্রম করবে, তোরা কি 100 মিটার স্প্রিন্টার আর ম্যারাথন রেস বুঝিস? ম্যারাথন রেস মানে কয়েক কিলোমিটার দৌড়াবে, আর 100 মিটার দৌড় মানে এক পাক দিয়ে আসলেই গল্প শেষ। এখন বল কোন চলনটাতে তোমাকে রেসে নামিয়ে দিছি? ম্যারাথন রেসের সময় তুমি কি শুরু থেকে একেবারে সেই দৌড় দৌড়াবা উসান বোল্টের মতো? আস্তে আস্তে যাবা। আর যদি বলি এক পাকের মধ্যে খেলা শেষ, ফার্স্ট সেকেন্ড থার্ড নিতে হবে, তখন কি তুমি আস্তে আস্তে দৌড়াবা ম্যারাথন রেসের মতো? না। তাহলে এই যে লম্বা দূরত্ব যে চলন করবে হাইড্রা, এটা কি জোরে জোরে না আস্তে আস্তে? আস্তে আস্তে। তার মানে এই লুপিং বা হামাগুড়ি হচ্ছে ধীর গতি সম্পন্ন চলন। কি সম্পন্ন? ধীর গতি সম্পন্ন চলন। এটা কোন চলন? অল্প দূরত্ব যাওয়া লাগবে, জোরে যাইতে হবে, তাহলে এটা কি? দ্রুত গতির চলন। কি এটা? দ্রুত গতির চলন। বুঝছো? এই বুঝিয়েছো? তাহলে এই হচ্ছে গল্প। কোনটা এগুলা এমসিকিউ তো, প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন আবার যে ধীর গতি সম্পন্ন চলন কোনটা? ধীর গতির চলনটা লম্বা দূরত্বের মানে লুপিং। ঠিক আছে? আর দ্রুত গতির চলন দ্রুত যাইতে হবে মানে স্বল্প দূরত্ব মানে সমারসল্টিং। দেখো এখানে বইয়ে থাকা কিছু পয়েন্ট আমি পড়াইছি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল কর, এই ডিগবাজিটা সমারসল্টিংটা সাধারণ চলন পদ্ধতি। কোন চলন পদ্ধতি? সাধারণ। এই যে সাধারণের স আছে, সমারসল্টিং সাধারণ চলন পদ্ধতি। এটা কোন পদ্ধতি? সাধারণ। এই যে দন্ত স, এটা যদি সাধারণ হয়ে থাকে নিশ্চয়ই এটা বিশেষ। আর তুমি এমনি নরমালি চিন্তা করো না, হামাগুড়িটা আমাদের জীবন চক্রের কোন সময় একটা গোল্ডেন টাইম, যখন স্বর্ণালী সময় ছিল জীবনে, তাই না? বিশেষ সময় না? এই ছোট থাকতে কত আদর যত্ন করতো, একটু গ্যাঞ্জাম হলেই মানে তোর সাথে কেউ গ্যাঞ্জাম করছে তাকে ধরে বকা দিত, বড় ভাইদের গুলোকে, বড় ভাই বোন গুলাকে বকা দিত না? হ্যাঁ, আবার তোমাদেরকেও মাঝে মাঝে উত্তম মধ্যম দিত। হ্যাঁ, তাহলে এটা কি কোন চলন পদ্ধতি? বিশেষ চলন পদ্ধতি। এটা কোন চলন পদ্ধতি? বিশেষ চলন পদ্ধতি। পরীক্ষায় প্রশ্ন করবে, এই উদ্দীপকে এরকম ক্লু থাকবে, স্যার এমন এক ধরনের হাইড্রার চলনের কথা বললো, এটা হাইড্রার বিশেষ চলন পদ্ধতি। তারপরে কবে শিক্ষক যে চলনের কথা বলছে, তাহলে এখন লেখো, বর্ণনা করো। তাহলে বিশেষ মানে এটা, আর সাধারণ মানে এটা। হ্যাঁ, তোদেরকে কি তোদের বাবা মা মারতো ধরে ছোটবেলায়? মারে নাই? আমাকে মারতো কেমনে জানিস? আমার তো ওই ছোটবেলায় মায়ের খাইনি আমি, কারণ ছোটবেলায় আমি নানির কাছে বড় হয়েছি, অতি আদরে নানি খালার কাছে বড় হয়েছি। তখন তো আমি ডন ছিলাম, এলাকার ডন, যাকে মন চাইতো আমি খুব মারামারি করছি ছোটবেলায়। হ্যাঁ, এখন না হয় খুব ভদ্র হয়ে গেছি, বাড়ি গেলে এখন আর আমাকে কেউ মারলেও আমি তাকে আর মারি না। হ্যাঁ, ব্যাপারটা এমন, মানে এত ভদ্র হয়ে গেছি। কিন্তু ছোটবেলায় আমার মতো শয়তান কেউ ছিল না, খচ্চর ছিলাম প্রচুর। হ্যাঁ, যাকে তাকে মারি আসতাম, খালা প্রোটেক্ট করতো। কাউকে মারি টারে বাড়ি এসে বসে থাকতাম, মানে এমন ভাব যে কিছু হয়নি। হ্যাঁ, এরকম। খালা আমাকে খুব প্রোটেক্ট করতো। হ্যাঁ, আর নানি তো মারলে বা আম্মু ধরে মারতেছে, নানি যদি বাড়িতে থাকে, সেদিন নানি বাড়ি আসলে সেদিন কেউ আমাকে আর কিছু বলার সাহস রাখে না, কারণ নানি প্রোটেক্ট করবে যা কিছু ঝামেলা হবে। হ্যাঁ, নানির কাছে বড়। তো আমার যতটুকু মনে আছে, যখন আমি নানি বাড়ি থেকে বাড়ি আসছি, তারপরের মায়ের গুলো আমার মনে আছে। এমন ভাবে মারতো, ধরো মারলে এই এই আসতো, ওই এসে বাধা দিত না, চাচারা চাচিরা এসে বাধা দিত। তো আম্মু করতো কি,
বুদ্ধি করে করে রুমে ঢুকাইতো, রুমে না ঢুকে দরজা লাগাই দেয়। হ্যাঁ, দরজা লাগাই দিয়ে মায়ের, হ্যাঁ, তারপরে মায়ের এখন কান্না করলে আবার ওরা শুনবে না, মারে আর কয় কান্না করলে আরো মারবো। কি যন্ত্রণা, এরকম করে মার খেতাম। এখনো তো আমার ছোট ফুবু বলে, এখনো আমার ছোট ফুবু বলে যে এত মায়ের মাত্র কি যেন বলে রুম বন্ধ, রুমের দরজা লাগাই দিয়ে এখন কি যেন বলে ছেলে মেয়েগুলো এত ভদ্র হয়ে গেছে, আগে কেঙ্কা ছিল আর এখন কেমন হয়ে গেছে। আমি খুব এগুলো শয়তানি মার খেতাম। আচ্ছা, তাহলে বিশেষ চলন পদ্ধতি আর এটা কি সাধারণ, এগুলা এগুলা একসময় মনে হবে, বুঝছো, একসময় মনে হবে, তখন খুব ভালো লাগবে যে আবার যদি টাইম মেশিন দিয়ে ব্যাক করতে পারতাম আর ওখান থেকে আসতামই না, হ্যাঁ, আর বড় হইতে চাইতাম না। আচ্ছা, এখন আসো এটাতে বলো, লুপিং এর সময় হাইড্রা কি পাদশক্তির উপরের দিকে উঠাইছিল একবারে? লুপিং এর সময় না, পাদশক্তি উপরে ওঠে নেই। তাহলে পাদশক্তি উপরে ওঠে না, বাট এখানে কি হয়, পাদশক্তি উপরে ওঠে। হ্যাঁ, অন্য পাশে নামে, এই কথা তো আমরা জানি। এখন বল এইখানে লুপিং হয়েছিল কয়টা, লুপ হয়েছিল কয়টা, ফাঁস একটা, আর ওইটাতে দুইটা। তাহলে এখানে লুপ সংখ্যা কত, লুপ সংখ্যা একটা, আর এখানে লুপ সংখ্যা কত, লুপ সংখ্যা দুইটা। আচ্ছা, ওকে ফাইন। তারপরে বলো এইভাবে যদি হাইড্রা যায় তাহলে হাইড্রা তার দৈর্ঘ্য মানে ওর যতটুকু লম্বা ততটুকু দৈর্ঘ্য যাইতে পারবে না, অর্ধেক যাবে, অর্ধেক, অর্ধেক না। তাহলে সে একবার যদি লুপিং চলন সম্পন্ন করে, ধর হাইড্রাটা 30 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, ও যদি একবার লুপিং সম্পন্ন করে কতটুকু দৈর্ঘ্য যাবে, 15, অর্ধেক যাবে, কতটুকু, দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের অর্ধেক। একবার লুপ সম্পন্ন করলে দৈর্ঘ্যের অর্ধেক। কিন্তু তোমার কি মনে হয় লুপ যখন দিল, একবার তো একটা দৈর্ঘ্য দিছে, আবার অপোজিট সাইডে যখন দিবে 2 গুণ দূরত্ব যাবে না? যদি ওর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হয়, ও কত, 60 সেন্টিমিটার যাবে। তার মানে এইখানে কত গুণ যাবে, একবার যদি সামারসোল্টিং সম্পন্ন হয় তাহলে হাইড্রা তার দ্বিগুণ, দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। বুঝিয়েছ? এই বুঝছো? এগুলো পার্থক্যগুলো ওখানে লেখা আছে। দেখো তো কোনোটা বাদ গেল নাকি? সব কটা হয়েছে না? সব কটা হয়েছে মোটামুটি, ঠিক আছে। ওই একই কথা, এইটা মানে যদি বলছো পাদশক্তির উপরে ওঠে না, তার মানে কর্ষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় না। কিন্তু এখানে কর্ষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় না, পাদশক্তি যখন উপরে থাকে। এই হচ্ছে কথা। ওই বক্সটা আমি সুন্দর করে পড়াইছি, এতটুকু যদি পড়ে যাইতে পারো তুমি, এই অধ্যায় থেকে যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন হয় তাহলে কমন পড়ে যাবে। বুঝা গেছে? আর সৃজনশীলের ক্লুগুলা তো সব এখান থেকে আসবে, সৃজনশীলের ক্লুগুলা সব কোথা থেকে আসবে, সব এখান থেকে আসবে। এই বুঝছো নাকি আবার রিপিট করতে হবে? প্রশ্ন করবে এভাবে যে স্যার এমন একটা উদ্দীপক, এগুলো লেখা থাকবে, লম্বা দূরত্ব বা অধিক দূরত্ব অতিক্রমকারী একটা চলন প্রক্রিয়া, তারপর এগুলো লেখা থাকবে। এখন আসলে বইয়ে যে জায়গাটাতে বর্ণনা আছে ওইটা আমি দেখাই দিই। মানে বর্ণনা তো আমি বলে দিচ্ছি, এখানে কিছু বিশেষ কথা পড়তে হবে, বুঝছো। এই যে দেখ লুপিং এর ওখানে দেখ লেখা আছে লুপিন বা ফাঁস চলন অথবা হামাগুড়ি, পাইছো? তারপরেই দেখ লেখা আছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য, পাইছো? এগুলো শেখাইলাম না আমি, এই যে বক্সটাতে ছিল না এগুলা, তারা লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এটার আশ্রয় নেয়। তারপরেই দেখ লেখা আছে এই যে যেগুলো প্রসেস গুলো শেখাইলাম, প্রসেস গুলো না দেহ বাঁকায় এই করে সেই করে, এগুলো এখানে ওদের মতো করে লেখা আছে, আমাদের ওটার দরকার নেই। নিচের দিকে দেখ লেখা আছে এই চলনের অপর নাম হচ্ছে শোয়া পোকা চলন অথবা জোকা চলন। এটা কিন্তু পরীক্ষা আসে এমসিকিউতে, যে শোয়া চলন, কি জানো, শোয়া পোকা চলন অথবা জোক চলন নামে চলন নামে পরিচিত কোনটা। শেষ। এখন আয় এই পাশে পেজ ঘোরা, এই পাশে দেখ সামারসোল্টিং। প্রথমেই লেখা আছে এটা দ্রুত এবং সাধারণ চলন পদ্ধতি, পাইছো? সাধারণ এবং দ্রুত। সামারসোল্টিং এর শ আছে, সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি এটা, ঠিক আছে। স্বল্প দ্রুত মানে জোরে যাবে, ক্লিয়ার? আচ্ছা, তারপরেই এগুলা প্রক্রিয়া লেখা আছে এবং কোষিকার উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, এটা লেখা আছে। তারপরে দেখ গ্লাইডিং চলন লেখা আছে, এটা আমি পড়াইছি তোদেরকে পাদশক্তি যখন পড়াইছি না, যে এইটা বস্তুর সাথে যদি এটা লেগে থাকে পাদশক্তিটা, ও ধীরে ধীরে স্লাইডলি সরে যায়, এই চলন পদ্ধতির নাম কি, গ্লাইডিং চলন। এটা সৃজনশীলে আসবে না, জাস্ট একটু জেনে রাখা, সৃজনশীলে যতটুকু আসবে আমি বলে দিছি। তারপরের চলনের নাম কি আছে, ভাষা চলন। হাইড্রার মাঝে মাঝে মনে হইতে পারে ওই ইয়াটা থেকে মুক্ত হয়ে যায়, বাবুল সৃষ্টি করে, বাবুল সৃষ্টি করে চলে যায় না, তারপরে সে ভাসে বেড়াবে। তো এটাকে আমরা কি বলি, ভাষা। ওই রকম একটা চিত্র দেয়া আছে নিচের দিকে, দেখ ভাষা চলন, চিত্রগুলো দেখলেই বুঝবি। তারপরে কি লেখা আছে, সাঁতার। সাঁতার মানে কেমন জানো, এই যে হাইড্রাটা আছে না, ওই হাইড্রাটা ধর এমন হইছে এক্স অক্ষের মতো হয়, যদি ওই লেজ গুলো এখন নাড়াচড়া শুরু করে, কোষিকা গুলো সামনে যাবে না। তুমি আমি সাঁতার কাটার সময় যেমন হইতো পা নাড়াইলে সামনে যায় না, তো ওই লেজ নাড়াইলে সামনে যাবে, এটাকে সাঁতার বলে। এটাও একটা চলন পদ্ধতি না, অবস্থান চেঞ্জ হচ্ছে না, মানে শয়তানি আর কি। হ্যাঁ, আর তারপরে কি দেয়া আছে, হামাগুড়ি। এই যে এই জায়গাটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছি, ক্রাউলিং অথবা কি হামাগুড়ি। তো স্যার যে কিছুক্ষণ আগে কইলো লুপিং মানে হামাগুড়ি, তাই না? তো এটা আবার হামাগুড়ি লিখে দিছে কে? হ্যাঁ, তোদের বই নাই? তো খুবই ভালো বই তোদের, বুঝছো। এই কারো কারো বই লেখা আছে, দেখ আবার হামাগুড়ি শব্দটা লেখা আছে। তো এটা মানে কি আবার, হ্যাঁ তোদের বই হাসনা লেখা আছে। তো এইটাকে কোনটাকে সে আবার হামাগুড়ি বলছে জানো? এই দেখ, এটা এটা বোঝা খুব সোজা। এই দেখ হাইড্রাটা এখানে ধর ঝুলে আছে, এখানে ঝুলে আছে কোন একটা কিছুর সাথে, এখানে আছে সে। আবার ধর এই দিক দিয়ে আরেকটা বাঁশ যাচ্ছে বা কিছু একটা বস্তু যাচ্ছে, হাইড্রাটার মনে হইলো যে আর এটার সাথে থাকবো না, এটার সাথে সংযুক্ত হবো, তখন সেই কষিকাঠি দিয়ে এটাকে পেঁচায় ধরে, ধরলে এটা ছাড়ি দেয়, ছাড়ি দিলে সে আবার এখানে ঝুলে পড়বে না। এটাকে বলা হয় হ্যাঁচড়ান বা হামাগুড়ি। হ্যাঁ, আবার হামাগুড়ি শব্দটা এখানে লিখছে, আমরা হামাগুড়ি শব্দটা আর পড়বো না, এটাকে আমরা ক্রাউলিং মুভমেন্ট বলবো। কি বলবো? ক্রাউলিং, ঠিক আছে। ক্রাউলিং বা হ্যাঁচড়ান। এই যে টানি ধরলো না হঠাৎ করে যাচ্ছে, টানি ধরে নামলো এটা। এই তারপরে কি আছে, তারপরে কি হাঁটা। হাঁটা মানে তো বোঝোই
কশিকার উপর ভর দিয়ে যদি কখনো হাঁটাহাঁটি শুরু করে দেয় তখন এটাকে আমরা কি বলি? হাঁটা। এটা ও খুবই মজার রসিক মানুষ। আর সবার শেষে সংকোচন প্রসারণ, এটা একটা ইম্পর্টেন্ট চলন। সেটা লজ্জাবতী গাছ দেখছো না? লজ্জাবতী গাছে কি হয়? টাচ করলে সংকুচিত হয়ে যায় না? তো এই হাইড্রাটাকে যদি কেউ বাইরে থেকে সুচ দিয়ে খোঁচা মারো, সুই দিয়ে যদি খোঁচা মারো, এগুলো কিন্তু করলে ওই রকম রিয়াকশন দেখাবে। ওকে যখনই খোঁচা মারবা ওর সাথে সাথে ছোট হয়ে যাবে, সাইজে ছোট হয়ে যাবে। এটাকে বলা হয় সংকোচন। কে বলা হয়? সংকোচন। ওকে টাচ করলে, কেউ ধরো টাচ করছে, মানে ওর মনে হয়েছে আমাকে ক্ষতি করবে, তখন সে কি করে ফেলে? নিজেকে সংকোচন করে ফেলে। লজ্জাবতী গাছও কিন্তু এটা বলছে, কেউ টাচ করতেছে, তুমি টাচ করবা, দেখবে যে আমি মোড়াই ফেলতেছে। কেন মোড়াই ফেলতেছে? গাছেরও জীবন আছে, ও ভয় পাচ্ছে যে আমার উপর অ্যাটাক আসতেছে, ডোনাল্ড ট্রাম্প আর চলে আসছে আশেপাশে, বোমা ফেলবে, তাই সে মোড়াই ফেলে। আমি আগে এরকম মোড়াই যাইতো, ওটা বসে থাকতাম, কতক্ষণে খোলে? খোলে না। হ্যাঁ, বসে থাকবা তুমি, খুলবে না। কারণ তোমার যে অস্তিত্ব আছে ওইখানে, তোমার শরীর থেকে রেডিয়েশন হয়। আমাদের শরীর থেকে কি বের হয় বলতো? ফিজিক্স কেমিস্ট্রিতে পড়াইছে তোকে, গুণগত রসায়ন পড়াইছে না? অবশ্যই পড়াইছে। বল কি বের হয়? আমাদের শরীর থেকে একটা রে বের হয়। অপশন দিচ্ছি, আল্ট্রাভায়োলেট রে, তারপরে এক্স রে, তারপরে অতি বেগুনি রশ্মি, ইনফ্রারেড রে, তারপরে আরেকটা আছে, এটা হচ্ছে মহাজাগতিক রে। বল দেখবো, তোরা কেমিস্ট্রি কেমন পড়ছিস? তোরা বই পড়িস? হ্যাঁ, আল্ট্রাভায়োলেট রে মারি ফেলাবে ভাই। আল্ট্রাভায়োলেট রে আমাদের শরীরে পড়লে আমাদের শরীরে ক্যান্সার হয়। রোদে বেড়ালে ক্যান্সার হবে না, আল্ট্রাভায়োলেট রে বলে শরীর থেকে বের হবে আমাদের শরীর থেকে। তোরা পড়িস নাই ওগুলা, আমি বুঝছি। তোরা খালি ম্যাথ গুলো পড়ছিস, তোরা খালি ম্যাথ গুলো পড়ছিস, আমি বুঝছি। আমি তোদের কথাবার্তা শুনেই বুঝছি। হ্যাঁ, এই আমাদের শরীর থেকে ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি বের হয়। কি বের হয় বলেছি? ইনফ্রারেড রে বলেছিলাম না? ইনফ্রারেড রে, এটারও আবার 3 ধরনের টাইপ আছে। মিডল ইনফ্রারেড রে, মিডল, নেয়ার, আর কি ফার। এখন বল এই কোনটা আমাদের শরীর থেকে বের হয়? কোশ্চেন শেষ হয়নি তো। এখন কোনটা, মিডল, নেয়ার নাকি ফার? কোনটা? নেয়ার। কজে 3টাই বের হয়। কেউ একজন আছেন এখান থেকে বের হয় আমাদের শরীর থেকে মিডল ইনফ্রারেড রে। কে বের হয়? মিডল ইনফ্রারেড রে। হ্যাঁ, শেষ হয়েছে রে, মিডল ইনফ্রারেড রে। তাহলে নেয়ার আর ফারের কাজ কি? কোনটা, মিডলটা, নেয়ারটা না ফারটা? হ্যাঁ, এই যে আসছে, জৈবমূলক শনাক্তকরণ একটা ব্যবহৃত হয়। হ্যাঁ, কোনটা সেটা? ফারটা ব্রেনের চিকিৎসায়। হ্যাঁ হ্যাঁ, মিডলটা দেহ থেকে বের হয়, মিডলটা দিয়ে কোনো কাজ নেই। তাহলে এই ফার আর হচ্ছে নেয়ার, ফারটা দিয়ে কি হয়, নেয়ারটা দিয়ে কি হয়, এগুলো সব জানা লাগবে। আচ্ছা, হ্যাঁ, ব্রেনের কি চিকিৎসা করে? ব্রেন ক্যান্সার। আর এই দুইটার মধ্যে একটা দিয়ে ফাটল আছে কিনা কোনো কিছুতে এটা ধরা যায়, স্কালে ফাটল আছে কিনা। আচ্ছা হোক, সেটা কথা না, কথা হচ্ছে ওই লজ্জাবতী গাছ আমি বসে থাকলেও কেন ওই আর খুলতেছে না? কারণ হচ্ছে আমি যে বসে আছি আমার শরীর থেকে ওই এটা তো বের হচ্ছে। হ্যাঁ, ওই তো বিপদ সংকেত বুঝেই তো এই কাজটা করে ফেলাইছে সে। ও কিন্তু আমাদের শরীরে টাচ করছে মানে মিডল ইনফ্রারেড রেটা ওর শরীরে যায়, ও তখন বোঝে গ্যাঞ্জাম আছে এখানে। হ্যাঁ, লাঠি দিয়ে মারলেও কাঁপুনি ধরবে, জোরে কাঁপুনি হলে ও এই কাজটা করবে। যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ আর খুলবে না। হ্যাঁ, এটা হচ্ছে রহস্য। আচ্ছা ঠিক আছে, এই বুঝছো না? হ্যাঁ, কাজগুলা কি তোদের? কাজ কি কি দিলাম বলতো?